So first point is introduction to academic writing, যেটা এখানে বলছে আর কি introduction to the writing process, ঠিক আছে, ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে। তবে তোমাদের কাছে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসে তোমরা দেখতে পাবে, বা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আপাতত যাতে সুবিধে হয়। হ্যাঁ, তোমরা সিলেবাসটা আশা করি এবার দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো ইন্ট্রোডাকশন টু দ্য রাইটিং প্রসেস, ইন্ট্রোডাকশন টু একাডেমিক রাইটিং, সামারাইজিং অ্যান্ড প্যারাফ্রেজিং, সাইটিং সোর্সেস। এবার এই সবগুলোর মধ্যে সাইটিং সোর্সেসটা এসআর ম্যাম আমাকে বলেছিলেন করাতে। এবার আমি ভাবছিলাম যে এটাতে দুটো ক্লাসই শুধু লাগবে, তাই জন্য আমি অন্য জিনিসগুলো আগে করাচ্ছিলাম, কিন্তু এখন যেটা বুঝতে পারছি যে না, এটা করিয়ে দিতে হবে, আদারওয়াইজ তোমার ইন্টারনাল আছে বা টিউটোরিয়াল এখান থেকে হবে। সো টিউটোরিয়াল বোধহয় এখানে নেই, কারণ এখানে মেনশন করা নেই টিউটোরিয়ালের ব্যাপারে। এখানে ইন্টারনাল 10, অ্যাটেন্ডেন্স 10 আর এন্ড সেমেস্টার 80 মার্কস লেখাই রয়েছে, নো টিউটোরিয়াল। সো অনলি ইন্টারনাল মার্কসটা আসবে। সো even if someone else is going to do the other two parts other than citing sources, I should go ahead, and I am going ahead and telling you about the introduction to the writing process. Now আপাতত এটা সিলেবাসটা তোমাদের দরকার নেই, তাই জন্য আমি প্রেজেন্টেশনটা বন্ধ করছি। সো রাইটিং প্রসেস টা খুব একটা মানে তোমাদের লেভেলে জিনিসটাকে কমপ্লিকেশনের কোনো জায়গা নেই। তো হোয়াট ইজ দ্য রাইটিং প্রসেস, and I don't know how is it different from the introduction to academic writing, কারণ academic writing টাই এখানে ফোকাস করা হবে। তো অ্যাকাডেমিক রাইটিং বলতে তোমরা কি বোঝো? মানে তোমরা ছোটবেলার থেকে, যবে থেকে স্কুল জয়েন করেছো, কলেজ জয়েন করেছো, তোমরা অ্যাকাডেমিক রাইটিংই করে এসছো। ইউ হ্যাভ ডান আ লট অফ অ্যাকাডেমিক রাইটিং। সো কিপিং দ্যাট ইন মাইন্ড, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ অ্যাকাডেমিক রাইটিং? রাজন্না বলো। Sir, essay? Essay, like an example? কি এসে লিখেছো, কি মানে এসে? like descriptive essay, ওই one word essay গুলো, তারপর argumentative ওয়ান essay। ওয়ার্ড এসে? ওয়ান ওয়ার্ড এসেটা কি জিনিস? হ্যাঁ, ওই যে জাস্ট একটা ওয়ার্ড বলে দিত অ্যাজ এ হ্যাঁ। রেইনবো, এবার সেটা নিয়ে লিখতে হতো, বা নেচার, এরকম। ওকে। এসে এসে ছাড়া জিশান আর কি একাডেমিক রাইটিং করেছো? সবসময়ই করছো এই একাডেমিক রাইটিং, প্রত্যেকটা সেমেস্টারে বা প্রত্যেকটা ক্লাসে, ইউনিট টেস্টে, ক্লাস টেস্টে, সব জায়গায়। একাডেমিক লেটার ওর মধ্যে আছে স্যার? হ্যাঁ, লেটারও আসবে। লেটার, সিভি যেটা লাস্ট সেমে করেছে ওটাও আসবে? হুম, একাডেমিক বিজনেস রাইটিং এর লেটার, মধ্যে সেটাও তারপরে পড়বে। আপনার হুম বিজনেস লেটার, তারপরে সিভি, জব অ্যাপ্লিকেশনের লেটার, তারপরে হুম। কোনো ধরুন কোনো জায়গায় ছুটির অ্যাপ্লাই চাই তার জন্য লেটার, ওকে ওকে। অ্যাপয়েন্টিং লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওকে। আর आदित्य, एकेडमिक राइटिंग? यस सर। एकेडमिक राइटिंग किया है ना हमेशा, बचपन से आज हाँ। तक हम लोग एकेडमिक राइटिंग करते हुए आ रहे हैं। राजोन्ना ने कहा ऐसे के यस बारे सर। में, जीशान ने कहा लेटर्स के बारे में। तुम बताओ दूसरा कोई आइटम इन एकेडमिक राइटिंग जो ऑब्वियस है। वो हाँ। मतलब बचपन में जो सर वही लेटर पैराग्राफ लिखते थे, वही सब एकेडमिक राइटिंग में सीखा था। हाँ, और और क्या, पैराग्राफ और ऐसे एक फिलहाल ही तो जैसा अब हुआ। हाँ। हाँ, और रिपोर्ट जैसे होता है, नोटिस रिपोर्ट, वो जो क्लास 10th में सीखे थे। ओके, एनीथिंग एल्स? और सर जैसे अभी जो हम लोग के सेक पेपर में जो है क्रिटिकल अप्रिशिएशन लिखना, क्या वो भी सर एकेडमिक राइटिंग में आता है? बिल्कुल। और तुम लोगों ने क्लास 10 से लेकर क्लास 1 से लेकर 2 से लेकर अभी तक
जितने भी आंसर्स लिखे हैं, all the answers that you have written on the questions that you were given are all academic writing. Now सबसे obvious जो आंसर था वो ये था कि जो आंसर्स, क्वेश्चंस के आंसर्स हम लिखते हैं वो भी एकेडमिक राइटिंग में आते हैं, और वही सबसे ज़्यादा हमने किया है, खासकर इन 2 सालों में. इन योर 2 years 4 semesters you have been writing answers. You have been given questions and you have been writing answers in examinations. The same thing you did in class from class 1 to from in nursery to till today. And until and unless you you are in the field of literature, you will be doing so. Even if you are not in the field of literature, some kind of academic writing will have to be done by you. However, what are the features of academic writing that you think makes academic writing different from non-academic writing? Now that takes us to the question, what is non-academic writing? Non-academic writing কি জিনিস? academic writing এর তো এক্সাম্পল তোমরা অনেকগুলো দিলে, এসে বললে, প্যারাগ্রাফ বললে, লেটার্স বললে, এডিটোরিয়াল লেটার্স, বিজনেস লেটার্স, ইভেন পার্সোনাল লেটার্স যেটা আমরা কোয়েশ্চেনে আনসার লিখেছি সেটাও অ্যাকাডেমিক রাইটিং এর মধ্যে পড়লো. আমি একটা এক্সাম্পল দিলাম, তোমরা যে আনসার্স গুলো লেখো কোয়েশ্চেন্সের, টিউটোরিয়ালস লেখো, ইন্টারনালস দাও, রিপোর্টস লেখো, এগুলো সবই অ্যাকাডেমিক রাইটিং. বাট গিভ অ্যান এক্সাম্পল অফ নন অ্যাকাডেমিক রাইটিং. তো ভেরি কমন. সামারি কিসের সামারি? মানে কোনোদিন স্যার প্রেসি রাইটিং প্রেসি রাইটিং, সামারির উদাহরণ একটা দাও জিশান, যেটা নন একাডেমিক রাইটিং. কিসের সামারি? মানে আমি আপনাকে একটা দিলাম, ধরুন কবিতা বা কোন একটা লাইন দিলাম, 10-12টা লাইন দিলাম, ওর মধ্যে থেকে তুমি কি বুঝতে চাইছো সেটা প্রকাশ করারটাকে। হ্যাঁ, তো সেটা তো একাডেমিক হয়ে গেল না? একাডেমিক কথাটার মানে হচ্ছে এনিথিং দ্যাট ইজ রিলেটেড টু ইয়োর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অর when you are writing in a formal way. So the first thing that defines academic writing is formality or formal. Presitao tai Rajanna. Presi is also academic because it is related to your school or college. Your school or college tells you to write a presi on a particular প্যারাগ্রাফ. একটা প্যারাগ্রাফকে ছোট করে, একদম ছোট করে প্রেজেন্ট করাটা প্রেসি, ঠিক আছে? বাট স্টিল আই এম লুকিং ফর নন এক্সাম্পল অফ নন একাডেমিক রাইটিং. নন একাডেমিক রাইটিংও তোমরা প্রচুর করো. सर नोवेल क्या होता है सर? नॉन एकेडमिक या एकेडमिक राइटिंग? नॉवेल जैसे किसी का नॉवेल का, कोई नॉवेल का एग्जाम्पल दो, कोई भी नॉवेल जो तुमने पढ़ा है. फोर्थ सेम तक आते आते कुछ तो नॉवेल्स, 1-2 नॉवेल्स तो तुमने पढ़ लिए होंगे. हाँ सर, फ्रैंकेनस्टाइन. Yes, these novels which are fiction, completely fiction, these novels were once upon a time non-academic writing because they were written just for the pleasure of writing, or they were read by the audience just for pleasure. However, today Frankenstein or Pride and Prejudice or Wuthering Heights or Guide by R.K. Narayan, they have all become very much academic because they are now found only in the syllabus of the honors or masters courses, and they are used for academic purposes. But yes, Aditya, you are right that novels, short stories, poems, drama,
These are non-academic writing. Very good. Any other example, like the novel, like the short story, poems, drama, even essays? I mean, when Rajanna says essays, the essay that you might be reading, like essay on Sir Roger at Home, Sir Roger at Church, they were initially written for pleasure. They were initially written just to express oneself. But when it entered into our syllabus, then it became academic. Otherwise, they were always non-academic. Any other example? Very common example. Very common. Use a very common thing that you use every day. So messages. Message kora? Message, yes, very good. Message kora, post kora, comment kora, social media te. এগুলো হ্যাঁ কমপ্লিমেন্ট দেওয়া, কমপ্লিমেন্ট দেওয়া, মিম পাঠানো, বাট মিম ইটসেলফ তো রাইটিং নয়, ইমেজের মধ্যে পড়ে না স্যার? হ্যাঁ, ওটা ইমেজের মধ্যে পড়ে, কিন্তু অনেক সময় লেখাও কিছু থাকে মিমের মধ্যে। বাট ইয়েস, সোশ্যাল মিডিয়াতে যে আমরা লেখালেখিগুলো করি বা আমরা যেগুলো মেসেজ করি, কমেন্ট করি, কমপ্লিমেন্ট দিই, হোয়াট এভার, বা কাউকে রাগাই, কোনো খারাপ কথা কিছু বলি, এগুলো সবই হচ্ছে নন অ্যাকাডেমিক রাইটিং। বা দেখবে টেবিলের ওপর লেখা থাকে আই লাভ ইউ, ঠিক আছে, কে কাকে লাভ ইউ লিখেছে তার কোনো ঠিক নেই, কিন্তু ওই ডেস্কের ওপর লেখা রয়েছে, বা গালাগাল লেখা রয়েছে, বা অনেক কিছু নাম ঠাম অনেক কিছু লেখা থাকে, সেগুলো সব হচ্ছে নন অ্যাকাডেমিক রাইটিং। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে তাহলে চিটিং করার জন্য যেগুলো লেখা থাকে সেগুলো কি অ্যাকাডেমিক না সেগুলো নন অ্যাকাডেমিক? সেটার উত্তর আমি দিতে পারবো না, কারণ সেটা অ্যাকাডেমিক পারপাসের জন্য লেখা, বাট ইন আ ভেরি নন অ্যাকাডেমিক ওয়ে। And in the same manner, we can use social media also for some academic matters also. অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখি কিছু পড়াশোনার ব্যাপার কিছু রয়েছে, কিছু জিনিস জানা যাচ্ছে, তো দ্যাট ইজ ডিফারেন্ট। বাট সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কোনো কমেন্ট করি, আমরা কোনো মেসেজ করি, আমরা কোনো পোস্ট করি, তখন সাধারণত ওইগুলো আমাদের নন অ্যাকাডেমিক রাইটিংয়ের মধ্যেই পড়ে, ঠিক আছে? সো এনি কাইন্ড অফ, তাহলে আমরা নন অ্যাকাডেমিক রাইটিং আর অ্যাকাডেমিক রাইটিংয়ের মধ্যে একটা ডিফারেন্স আমরা এটা খুঁজে পেলাম, যে অ্যাকাডেমিক রাইটিং ইজ ভেরি ফর্মাল, নিয়ম কানুন মেনে সব রকমের বলে দেয় না তোমাদেরকে এসেতে যে রাইট উইদিন 500 ওয়ার্ডস, আনসারেও বলা থাকে রাইট উইদিন 600 ওয়ার্ডস। তো এই নিয়ম কানুনগুলো খুব ম্যাটার করে। সীমাবদ্ধতার মধ্যে থেকে সব কাজ করাটাকে একাডেমিক রাইটিং বলে? হ্যাঁ, কি মানে কোনো জিনিস সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করাকে একাডেমিক রাইটিং বলে? হ্যাঁ, একাডেমিক রাইটিং এর একটা ফিচার, হ্যাঁ বলতে পারো। ওয়ান অফ দ্য ফিচার্স অফ একাডেমিক রাইটিং ইজ টু follow the rules and regulations. That is very crucial for academic writing. non-academic writing এ সেই নিয়ম কানুনগুলো অতটা ফলো করা হয় না, অতটা জোর দেওয়া হয় না ওই নিয়ম কানুনগুলোর উপরে। academic writing যেটা বললাম is very formal. Non-academic writing is not formal, it's informal. Academic writing is objective, non-academic writing is subjective. যেটা আদিত্য বলল, নভেল, শর্ট স্টোরি, পোয়েম, এগুলো সবই বা বেশিরভাগই একজন ব্যক্তির লেখা, এবং তার জীবনের ব্যাপারে বা তার দৃষ্টিভঙ্গিতে, তার পার্সপেক্টিভ থেকে জগৎটাকে কেমন দেখাচ্ছে, কি হচ্ছে, সেইটার ব্যাপারে লেখা। বাট অ্যাকাডেমিক রাইটিংয়ে তুমি নিজে কি ভাবছো সেটার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি কি কি এক্সাম্পলস দিতে পারছো,
what things can you prove by your writing, সেইটা হচ্ছে একাডেমিক রাইটিং এর একটা পার্ট. What can you write? What is according, what is these things not according to you yourself, but as you have observed it. তোমার অবজারভেশনটা ম্যাটার করে নন একাডেমিক রাইটিং এ. মানে ধরো এটা একটা কোয়েশ্চেন আসলো যে কমেন্ট অন বা রাইট অ্যান এসে অন মহাত্মা গান্ধী, ঠিক আছে? তো তুমি বললে যে মহাত্মা গান্ধী ওয়াজ আ গ্রেট ক্রিকেট প্লেয়ার. এবার হয়তো উনি ক্রিকেট খেলেছেন, বাট আই মিন উই ডোন্ট রিয়েলি নো, আমরা তো এই ব্যাপারে অতটা জানি না যে উনি সত্যি ক্রিকেট খেলেছেন কিনা বা উনি ক্রিকেট কেমন খেলতেন. ওনাকে পলিটিশিয়ান, অ্যাডমিনিস্ট্রেটর বা নন আহিংসা মুভমেন্ট বা ব্রিটিশারদের বিরুদ্ধে লড়াই করার হিসেবেও, ফ্রিডম ফাইটার হিসেবে ওনাকে দেখা হয়. সো you have to write in these lines, otherwise it will not be academic writing. So in academic writing you cannot enter your emotions, you cannot enter only your opinions. নিজের ওপিনিয়ন, নিজের ইমোশনস, এগুলো সব একাডেমিক রাইটিং এ ঢোকালে ওটা একাডেমিক রাইটিং বলে মনে করা হবে না. একাডেমিক রাইটিং যেটা নিয়ম কানুনের ব্যাপার আছে, সেখানে আর একটা ব্যাপার আছে যে একাডেমিক রাইটিং is usually, not always, is usually done when the writer is prompted to write something. মানে বাইরের থেকে রাইটারকে যদি কিছু বলা হয়, কিছু প্রম্পট করা হয়, তখন সে ওই লেখাটাকে লেখে. যেমন তোমরা আনসার্স লেখো বা এসে লেখো, প্যারাগ্রাফ লেখো, সেগুলো বাইরে থেকে, মানে কেউ একজন টিচার বা কেউ কোয়েশ্চেন পেপার তে তোমাকে বললো, তারপরে তুমি ওইগুলোকে লিখবে. আদারওয়াইজ নিজের থেকে হঠাৎ করে একদিন তোমার ইচ্ছে হলো যে জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেসের টাইটেল নিয়ে একটা আনসার লিখে ফেলি, এরকম সাধারণত লোকে করে না. তো দ্যাট ইজ a few differences between academic and non-academic writing. So first is formal. দুটো কলাম তোমরা বানাতে পারো, একটা কলামে একাডেমিক আর একটা কলামে নন একাডেমিক রাইটিং করে. একাডেমিকের মধ্যে তুমি লিখলে ফর্মাল, অবজেক্টিভ, প্রম্পটেড বাই সামওয়ান এলস, অন্য কেউ তোমাকে এটা করতে বলছে. ফ্যাক্টস, রুলস অ্যান্ড রেগুলেশনস, 4 নম্বর পয়েন্ট, ফ্যাক্টস, রুলস অ্যান্ড রেগুলেশনস. নন একাডেমিকের ক্ষেত্রে ইনফর্মাল, সাবজেক্টিভ, সেলফ জেনারেটেড. আর 4 নম্বরের পাশাপাশি যেটা হতে পারে সেটা হচ্ছে যে নো সাচ রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যাপ্লাই. একটাতে রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়েই করতে হবে, আর একটায় রুলস অ্যান্ড রেগুলেশনসের অত মাথা ব্যথা নেই, অত সমস্যা নেই, ঝামেলা নেই, ঠিক আছে? সো দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন টু অ্যাকাডেমিক রাইটিং. ওকে, এবার অ্যাকাডেমিক রাইটিং এর টাইপস গুলো কি কি হয়? হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপস অফ অ্যাকাডেমিক রাইটিং, যেটা ফার্স্টেই আমি প্রশ্নটা করলাম. এসে, আনসার্স, রিসার্চ আর্টিকেলস, থিসিস, ডিসার্টেশন, এগুলো সবই হচ্ছে তোমার অ্যাকাডেমিক রাইটিং. লেটার্স, এডিটোরিয়াল লেটার্স, even personal letters which are written during an exam. কারণ ওই পার্সোনাল লেটারটা তোমাকে কোয়েশ্চেনটা দিয়ে দেয় যে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর রিসেন্ট জার্নি, রিসেন্ট ট্যুর টু রাজস্থান. তাও তুমি তোমার বন্ধুকে নাম করে লিখলে ইত্যাদি. বাট ইভেন দেন দেয়ার আর রুলস অ্যান্ড রেগুলেশনস. ইউ হ্যাভ টু ফলো আ ফরম্যাট. ডিয়ার রাজু, কমা,
তারপরে হাউ আর ইউ, আই এম ফাইন, এই করে করে তোমরা লিখে তারপরে সব অ্যাড্রেস ফ্যাড্রেস দিতে হয়, ওইসব নিয়ম কানুন করে ওটা করা হয়। সো অ্যাকাডেমিক রাইটিংয়ের সব থেকে বড় যদি এক্সাম্পল বলতে হয় তাহলে আমার ধারণা সেটা হচ্ছে পিএইচডি থিসিস। তার তলায় ডিজার্টেশন, ওটাও থিসিসের মতনই হয় কিন্তু ছোট। ডিজার্টেশন, রিসার্চ আর্টিকেলস, আমি এটা লিটারেচারের পার্সপেক্টিভ থেকে বলছি বা হিউম্যানিটিজের পার্সপেক্টিভ থেকে বলছি, সায়েন্সেও তাই, কমার্সেও তাই। কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশন একটা একাডেমিক বুক বলা যেতে পারে। ল লেখা, আইন লেখাটাও ডেফিনেটলি ভেরি ভেরি একাডেমিক। অর্ডার্সগুলো যেগুলো মাননীয় জাজ যারা আছেন তারা লেখেন, মানে তারা বলেন অন্যরা লিখে দেয়, মানে ডিকটেট করেন আর কি, ওগুলো একাডেমিক। সো অল অফ দিস থিংস, মানে ওইখানে দেখবে জাজের যে অর্ডার্সগুলো থাকে, আজকাল আমাদের রাজ্যে মাঝে মধ্যেই জাজের অর্ডার আমরা মাঝে মধ্যে দেখতে পাই। তো ওখানে লেখা এরকম থাকবে না যে আমি বলছি তাই বা আমার মনে হয় এটা ফ্যাক্টগুলোকে লেখা আছে। তো একাডেমিক রাইটিংয়ের আরও ছোট ছোট এক্সাম্পলস যেগুলো তোমরা অলরেডি বললে, যে একটা এসে লিখলে, একটা প্যারাগ্রাফ লিখলে, প্রেসি লিখলে, কিন্তু এবার ধরো এই যে আদিত্য যেটা বললো নভেল, কিন্তু তোমাদের নভেল ঢুকিয়ে দিয়েছে তোমাদের সিলেবাসে, এবার সিলেবাসের নভেলের ওপরে একটা কোয়েশ্চেন তুমি লিখতে শুরু করলে, that becomes an academic writing even if the novel initially was written as a non-academic thing, but because it has been there in your syllabus, you need to write an answer on it which is academic. ঠিক আছে? তো টাইপস গুলো এইগুলো সবথেকে বড়, সবথেকে বেশি পেজেসের বলা যেতে পারে কনস্টিটিউশন বা কোনো অর্ডার, জাজের, গভর্নমেন্টের কোনো অর্ডার, গ্যাজেট, তারপরে থিসিস, ডিসার্টেশন, রিসার্চ আর্টিকেলস, আনসার্স, প্যারাগ্রাফ, এসে, এগুলো সবই তোমার একাডেমিক রাইটিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট অ্যান্ড এ মোর ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ সামারাইজিং অ্যান্ড প্যারাফ্রেজিং। হ্যাঁ বলো জিশান। স্যার বলছি যে নোটিশ টাঙানো হয় ওটা কি মানে একাডেমিক? একাডেমিক, কারণ ওইখানে দেখবে যে কিরকম ভাবে লেখা থাকে। একটা নোটিশের উদাহরণ বলো যেটা তুমি দেখেছো। মানে অনেকজনের ধরুন কোনো জায়গায় সিলেকশন হয়েছে, ওখানে নোটিশ টাঙিয়ে দেয় এই ব্যক্তি এই ডিপার্টমেন্টে বা এই গ্রুপে সিলেকশন হয়েছে সামথিং, বা কোনো জিনিস হয় ছুটি বা অন্য কিছু একটা। ওকে জিশান, রাজন্না বলো কি বলছো। স্যার এগুলো তো তাও অ্যাজ ইফ একটা ডিপার্টমেন্ট বা কলেজ বা এরকম কিছুর নোটিস, বাট হয়তো অনেক সময় লেখা থাকে না এই রাস্তাটা এইটার জন্য বন্ধ বা লাইক এরম কিছু, তো সেটার তো একটা বেসিক ডিফারেন্স আছে নাকি দুটোই একাডেমিক রাইটিং? ভেরি শর্ট নোটিসেস লাইক রাস্তা বন্ধ, মানে রাস্তার মধ্যে যদি এটা লেখা থাকে ওয়ার্ক ইন প্রগ্রেস, then that is not academic writing. That cannot be academic writing. That falls under non-academic writing. অত ছোট academic writing হয় না। বাট খবরের কাগজে দেখবি অনেক সময় ধরো ট্রেন বন্ধ আছে, তো ট্রেন বন্ধ থাকার জন্য একটা লম্বা চওড়া নোটিশ দিয়ে দেয়, অমুক অমুক ট্রেন অমুক অমুক দিন বন্ধ থাকবে অমুক কারণের জন্য, এনি ইনকনভিনিয়েন্স ইজ রিগ্রেটেড, তাই না? দ্যাট নোটিস could be an example of academic writing because it is not subjective, it is objective, it is formal, it follows some rules and regulations. But রাস্তায় একটা বোর্ড, একটা নোটিশ থাকলো যেতে তুমি দেখলে ডাইভারশন, that is not even a writing, that is just a sign, placard, ঠিক আছে? Academic writing has to be a little, it has to be a little lengthy. যেমন ধরো নোটিস, it is hereby notified for all the concerned that the college will go to that the recess will be observed in the college from 16th May to 30th June by order principal.
that can be an example of academic writing. ঠিক আছে রাজন্না, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। Okay, fine. So now we will go into summarizing and paraphrasing. এবার আমাকে বলো, সামারাইজিং আর প্যারাফ্রেজিং কি একই জিনিস? তোমাদের কি মনে হয়? ইউজ ইউর কমন সেন্স, মানে খুব বেশি ইয়ে করতে হবে না, মানে ভাবতে হবে না খুব একটা, জাস্ট টেল মি। সামারাইজিং মানে তো পুরো ব্যাপারটাকে সামারাইজ করা, লাইক একটা গোটা গল্প পড়লাম সেরকম ভাবে সামারাইজ করে দিলাম। আর প্যারাফ্রেজিং মানে তো লাইক ইচ এন্ড এভরি প্যারাগ্রাফে সেই ইম্পর্টেন্ট লাইক ফ্রেজ গুলো সেইগুলোকে ডেসক্রাইব করা, মানে আমি জানি না। ওকে, না তুমি জানো, কারণ তোমরা সারা জীবন এটাই করে এসছো। হোয়াট অ্যাবাউট ইউ আদিত্য? Sir, I have no idea what is paraphrasing, but summary sir वही जो पूरे एक स्टोरी को एक छोटे में मतलब समझाना ही समरी होता है, और पैराफ्रेजिंग का आइडिया नहीं सर। ओके, जीशान? जीशान স্যার এক সেকেন্ড, সরি স্যার। সামারি মানে তো স্যার মানে কোনো একটা গল্পকে ছোট করে লেখা, আর প্যারাফ্রেজ মানে মানে কতটা ওয়ার্ড দেওয়া থাকবে সীমাবদ্ধ সেটার মধ্যে লেখা। না, প্যারাফ্রেজিং এমনি কিছু। দেখো, প্যারাফ্রেজিং কথাটার মধ্যেই আনসারটা কিছুটা দেওয়া রয়েছে। প্যারাফ্রেজিং ব্যাপারটা হচ্ছে যে একটা প্যারাগ্রাফের কি কি মানে হতে পারে, কি কি ইন্টারপ্রিটেশন করা যেতে পারে, প্রত্যেকটা ওয়ার্ডসের কি মানে দাঁড়াতে পারে, এইগুলোকে বলা হচ্ছে প্যারাফ্রেজিং। সামারি তোমরা সবাই জানো, একটা ধরো 500 ওয়ার্ডের একটা স্টোরি ধরে নাও, একটা 500 ওয়ার্ডের একটা স্টোরি আছে, তো তোমাকে বলবে রাইট আ সামারি অফ দ্য স্টোরি উইদিন 100 ওয়ার্ডস। দ্যাট ইজ আ সামারি। মানে মূল বক্তব্যটা কি, পয়েন্ট, মানে আমরা বলি না পয়েন্ট পে আও, মুদ্রা কথাটা বল, আমরা এরকম বলে থাকি। হেজিয়ে পেঁজিয়ে লাভ নেই, যেটা একদম আসল ব্যাপারটা সেইটা বলা। যেমন ধরো তোমরা যখন তোমাদের টাকার প্রয়োজন হয়, বাবা মার কাছে যাও, তো এই ওই তাই আমার বন্ধু সে কাশ্মীর গেছে বেড়াতে, আমার এক বন্ধু গোয়া গেছে বেড়াতে, ওরা ওখানে গিয়ে কত ছবি তুলেছে, এখানে গেছে ওখানে গেছে, বাট ইট ইজ নট, ইউ আর নট টেলিং অ্যাবাউট ইউর ফ্রেন্ড। তুমি তোমার বন্ধুর ব্যাপারে তোমার বাবা মার সাথে কথা বলতে যাওনি, তুমি বেড়াতে যাবে, তুমি টাকা চাইতে যাবে, তাই জন্য তুমি গাঁই গুঁই করছো আর কি। তো তোমার বাবা বা মা বা পেরেন্টস তোমাকে বলবে যে কি টাকা চাই, তো দ্যাট ইজ দ্য সামারি অফ দ্য এন্টায়ার থিং। বা তুমি বাবার গাড়ি নিয়ে গেছো বা স্কুটার নিয়ে গেছো, গিয়ে ঠুকে দিয়েছো, তারপরে গিয়ে বলছো এই ওই তাই সিগন্যাল ছিল না, মামা তাড়া করেছে, গাড়িটা অন্য দিক থেকে চলে এসছে, হর্ন দেয়নি, এই ওই তাই অনেক কিছু বলার পরে আলটিমেটলি কথাটা হচ্ছে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দিয়েছো। দ্যাট ইজ দ্য সামারি। মূল ব্যাপারটা কি? ফর এক্সাম্পল, সে স্যার রজার অ্যাট হোম, the summary of Sir Roger at Home could be simply that Sir Roger had invited the writer to his home, and the writer observes as to how Sir Roger behaves with his servants and what is the attitude of his servants towards him, including the chaplain of the church, who is chosen by Sir Roger according to his own eccentric nature. মূল কথাটা এইটাই যে স্যার রজার বাড়িতে কি কি করলো, ঠিক আছে? অনেক লম্বা, মানে খুব একটা লম্বা নয় সেটা, বাট
এটার থেকে লম্বা, তো তোমাকে 100 থেকে 200 ওয়ার্ডসের মধ্যে বলতে হবে মূল ব্যাপারটা কি হলো, মূল ঘটনাগুলো কি হলো, ঠিক আছে? এটা হচ্ছে সামারি। বাট ইভেন টু সামারাইজ ইউ নিড টু রাইট অল দ্য মেন পয়েন্টস। ইফ ইউ মিস দ্য মেন পয়েন্টস দেন ইট ইজ নট আ প্রপার সামারি। এবার আসছি প্যারাফ্রেজিং এ। তোমাদের কাছে সবার কাছে ওই এস সেন, তারপরে রামজিলাল, তারপরে ওই সব গাইড বইগুলো আছে, রেফারেন্সের বইগুলো আছে। রেফারেন্সের বইগুলোতে প্যারাফ্রেজিং থাকে। ইনফ্যাক্ট এতদিন ধরে আমরা যা করে এসেছি, মানে ক্লাসে যেভাবে পড়ানো হয়, বা ধরো আমি কান্ট্রি এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চয়ার্ড যেটা বলছিলাম, প্রত্যেকটা স্ট্যান্ডাকে আমি অ্যাম্পলিফাই করছিলাম। এক একটা ওয়ার্ড, এক একটা লাইন কি মানে হচ্ছে, কি কি ইন্টারপ্রিটেশনস করা যেতে পারে, সেগুলোর ব্যাপারে বলছিলাম। দ্যাট ইজ প্যারাফ্রেজিং, ফ্রেজিং অফ দ্য প্যারাগ্রাফ। এক একটা স্ট্যান্ডা, এক একটা প্যারাগ্রাফের মধ্যে কি কি মূল কথাগুলো রয়েছে, কি কি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস রয়েছে, ওয়ার্ডসগুলোর কি কি মানে, সেটা হচ্ছে paraphrasing. And you have been doing paraphrasing since you joined English literature, because you have to, টিচাররাও তোমাদেরকে প্যারাফ্রেজ করে করে বলে, আবার তোমরাও নিজেরা প্যারাফ্রেজ করো যে এই লাইনটার এই এই মানে হতে পারে, এই লাইনটার সাথে গল্পটার এই সম্পর্ক আছে, এই লাইনটা দিয়ে আমরা এটা বুঝতে পারছি, এই ওয়ার্ডটার এটা মানে, এই ওয়ার্ডটার এটা মানে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। দ্যাট ইজ প্যারাফ্রেজিং। এগুলো সবই তোমার থিওরিতে শুনতে খুবই ভালো লাগছে, থিওরি তো ঠিক আছে, বুঝতে আশা করি তোমরা পারছো, বাট হোয়াট ম্যাটার্স আলটিমেটলি ইজ হাউ মাচ ইউ প্র্যাকটিস। এগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু মানে মার্কস পাবে না, ঠিক আছে? এইখানে যেটা আছে তোমাদের, একটা এসে রাইটিং আছে, আর একটা আছে হচ্ছে রাইটিং সামারি অর সাবস্টেন্স উইথ আ ক্রিটিক্যাল নোট, 12+8 মার্কস, ঠিক আছে? এবার আমি তোমাদের কি করব, আমি এই জিনিসগুলো এক্সাম্পলস দিয়ে তোমাদেরকে দেব, আর আমরা ক্লাসের মধ্যেই এই জিনিসটাকে মানে সলভ করব, যে কিভাবে এগুলো করা যেতে পারে। অ্যান্ড টু স্টার্ট, আজকে যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম সেই জিনিসগুলো তোমরা তিনজনই লিখবে খাতায়। কি কি করলাম, একটা হচ্ছে ডিফারেন্সেস বিটুইন একাডেমিক অ্যান্ড নন একাডেমিক রাইটিং, ওই কলম বানিয়ে এক্সাম্পল দিয়ে একটা লিখবে, এক। দুই হচ্ছে, দিস ইজ আ হোমওয়ার্ক দ্যাট ইউ মাস্ট ডু। 2 নম্বর হচ্ছে, and write this down, write a summary of Sir Roger at Home within 200 words. Write the summary of Sir Roger at Home within 200 words. তাহলে তোমাদের দুটো হোমওয়ার্ক থাকলো, এক হচ্ছে এই একাডেমিক নন একাডেমিক রাইটিং এর ব্যাপারটা লিখছো, আর একটা হচ্ছে তোমরা ওই সামারি লিখছো, স্যার রজার অ্যাট হোমের সামারি। এবার তোমরা নিজেদের মতন করে লেখো, ভুল ত্রুটি যা হবে সেগুলো আমরা আলোচনা করব যে এইটাকে কি করে বেটার করা যেতে পারে। স্যার প্রথম কোয়েশ্চেনটা কি? ওই যেটা কলাম বানিয়ে দুটো ডিফারেন্স, আরে একাডেমিক আর নন একাডেমিকটা ডিফারেন্স লিখবি, আর রজার অ্যাট হোমটা সামারি। আচ্ছা ঠিক আছে। সো আই গেস তোমাদের সাথে আমার ক্লাস আবার কালকেই আছে, টিউসডে না, কালকে নেই, ওয়েডনেসডে না, কালকে তো টিউসডে, হ্যাঁ থাকার কথা, হ্যাঁ 8:15 থেকে থাকার কথা, মানে অ্যাকর্ডিং টু রুটিন। আই উইল টেক দ্য ক্লাস অ্যাট দিস টাইম অনলি ইফ দেয়ার ইজ নো আদার ক্লাসেস। তো কালকের মধ্যে এটা করে দাও। 5:30 থেকে এএমএম এর অফলাইন ক্লাস আছে, আর তারপর মনে হয় টিএন স্যার নেবে। তো আপনি কি অফলাইন নেবেন না অনলাইন নেবেন? আমি আপাতত অনলাইনই নেব। তাহলে